জামাতের কোন গানের মিউজিক থাকবে, রাজনীতিতে কীভাবে নিবে, নির্বাচনে, সেটা জামাত ডিসিশন নেবে। কিন্তু আমি আমার ব্যক্তিগত বা পরিবারের পর্যায় থেকে আমার সিদ্ধান্ত নেওয়া। কারণ আমার মিউজিকের কারণে যদি আমার বাবার প্রশ্নবিদ্ধ হয়, তার দিকে আঙ্গুল তোলা হয়, সেটা আমার জন্য ক্ষতিকর। তো সংগঠন কী সিদ্ধান্ত নেবে, সংগঠনের সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি সেখানকার যারা মানুষ আছেন তারা নেবেন। কিন্তু আমি মনে করেছি যে আমার কাজের কারণে, যেহেতু আবার আব্বুকে প্রশ্ন করা হচ্ছিল এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আব্বুকে ভালোবেসে অথবা আব্বুকে এই সুযোগে, আমার কাজের সুযোগে তারা আব্বুকে আরও প্রশ্ন করার সুযোগ পাচ্ছিল। যারা আব্বুকে পছন্দ করে না বা আব্বুর রাজনৈতিক ভিন্ন মতদর্শের যারা, তারাও আব্বুর দিকে এই প্রশ্ন করার সুযোগ পাচ্ছিল। সুতরাং সন্তান হিসেবে আমি এই সুযোগ দেওয়ার পক্ষে না, এবং আমার কাছে এটা অপমানজনক ছিল বলেই আমি এই সিদ্ধান্ত। আপনি তো আপনার কাসিদা ব্যান্ডের মাধ্যমে সাড়া ফেলেছিলেন, তাহলে কেন এখন বাদ্যযন্ত্র থেকে দূরে সরে গেলেন? তাছাড়া আপনি নিজেই মিউজিকের ছাত্র। এবং কাসিদা আমার একটা স্বপ্নের প্রজেক্ট ছিল, যেগুলো নিয়ে আমি মানুষের কথা বলতাম, মানুষের গান গাইতাম। কাসিদা এখনও কাসিদার মতো করেই চলতে থাকবে। আমি কাসিদার অ্যাজ এ মেম্বার হিসেবে কাজ করতাম, আমি সেখান থেকে সরে এসেছি কিছু কারণে। কিন্তু কাসিদার নিজস্ব গতিতেই চলবে। কাসিদার আরও যারা আমার সদস্য ছিল, আমার সাথে যারা একসাথে কাজ করেছে, তারা সেভাবেই কাজ করবে। আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্তে এখান থেকে সরে আসলাম। অনেকেই বলছেন যে আপনি আপনার বাবার কারণেই, অর্থাৎ আপনার বাবা জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হওয়ার কারণেই কি এই সিদ্ধান্ত নিলেন? সিদ্ধান্তটা আব্বুর কারণ বলতে, আমার কাজের কারণে আব্বুকে অনেক প্রশ্ন করা হচ্ছিল। এটা সবথেকে বড় অসুবিধা ছিল। আমি একজন সন্তান হিসেবে আমার কাছে মনে হচ্ছিল যে আমার কাজের কারণে যদি আমার বাবাকে অপমানিত করা হয়, তাকে বাজে শব্দ ব্যবহার করা হয়, তার কাজকে প্রশ্নবিদ্ধ করা হয়, সেটা আমার জন্য খুব অপমানজনক। এবং আপনারা সকলেই জানবেন যে আমার বাবা বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা তার জীবনে ছিল। কিন্তু আমি চাই না সন্তান হিসেবে আমার কোনো কাজের কারণে তার এই ত্যাগের দিকে মানুষ আঙ্গুল তুলুক, তার ব্যাপারে কথা বলুক। সেজন্য তার সম্মানার্থে আমার এই সিদ্ধান্ত যে না, আমার এই জায়গা থেকে এইভাবে রিফাইন করা উচিত নিজেকে। নির্বাচনের সময় মিউজিক সহ দাঁড়িপাল্লা নিয়ে একটি গান করেছিলেন, সেই গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। জামাতের অনেক অনুষ্ঠানে সেই গানটি বাজানো হয়। তাহলে এমন সিদ্ধান্ত কি ফেসবুকের নানা জনের নানা মন্তব্যের কারণে নিলেন? না, জামাতের সিদ্ধান্ত জামাতের। আমি তো আর রাজনীতির সিদ্ধান্ত নেওয়ার কেউ না। জামাতের কোন গানের মিউজিক থাকবে, রাজনীতিতে কীভাবে নিবে, নির্বাচনে, সেটা জামাত ডিসিশন নেবে। কিন্তু আমি আমার ব্যক্তিগত বা পরিবারের পর্যায় থেকে আমার সিদ্ধান্ত নেওয়া। কারণ আমার মিউজিকের কারণে যদি আমার বাবার প্রশ্নবিদ্ধ হয়, তার দিকে আঙ্গুল তোলা হয়, সেটা আমার জন্য ক্ষতিকর। তো সংগঠন কী সিদ্ধান্ত নেবে, সংগঠনের সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি সেখানকার যারা মানুষ আছেন তারা নেবেন। কিন্তু আমি মনে করেছি যে আমার কাজের কারণে, যেহেতু আবার আব্বুকে প্রশ্ন করা হচ্ছিল এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আব্বুকে ভালোবেসে অথবা আব্বুকে এই সুযোগে, আমার কাজের সুযোগে তারা আব্বুকে আরও প্রশ্ন করার সুযোগ পাচ্ছিল। যারা আব্বুকে পছন্দ করে না বা আব্বুর রাজনৈতিক ভিন্ন মতদর্শের যারা, তারাও আব্বুর দিকে এই প্রশ্ন করার সুযোগ পাচ্ছিল। সুতরাং সন্তান হিসেবে আমি এই সুযোগ দেওয়ার পক্ষে না, এবং আমার কাছে এটা অপমানজনক ছিল বলেই আমি এই সিদ্ধান্ত। জামাত এখনও আনুষ্ঠানিকভাবে মিউজিককে নিষিদ্ধ করেনি। এটা জামাতের ব্যাপার, এখানে তো আমি কিছু বলতে পারবো না। আপনি বাদ্যযন্ত্র ছেড়ে দেওয়ার কারণে যারা কষ্ট পেয়েছেন তাদেরকে কি বলবেন? তাদেরকে কষ্ট পাওয়ার, আমার তো স্বপ্ন ছিল, আমার এখনও স্বপ্ন আছে যে আমি বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে যে সমস্ত রিফাইন করতে চাই, বাংলাদেশের সংস্কৃতির জায়গাগুলোতে যে সমস্ত জায়গায় ভুল, অশ্লীল অথবা অসুন্দর ব্যাপার ছিল, সেগুলোকে পরিবর্তন করাই আমার স্বপ্ন ছিল। এখনও আমার স্বপ্নে ঠিক আছে, আমি সেভাবেই কাজ করে যাবো। যদি কোনো দিন আবার সুযোগ পাই, কোনো দিন যদি আমার সেই সুযোগগুলো সামনে আসে, আমি সেভাবেই কাজ করব। তবে এই সময় আমি বলে যেতে চাই, আমাকে যারা ভালোবাসেন, আমার জন্য যারা কষ্ট পেয়েছেন, যে আমি আমার জায়গায়, আমার নিজের চর্চার জায়গায়, নিজের প্রশিক্ষণের জায়গায় আমি ঠিক থাকবো। আমি যেভাবে গান গাইতাম, শিখতাম, আমার জায়গা ঠিক থাকবে। কিন্তু আমি মিউজিকের সাথে বাইরে গান গাওয়ার যেই সিদ্ধান্ত আমার ছিল অ্যাজ এ মেইন স্ট্রিম আর্টিস্ট, সেটা হয়তো আমি এখন করব না। কিন্তু আমি আমার ব্যক্তিগত পর্যায়ে শেখার মাত্রা কোনোভাবেই কমবে না, বরং এই সুযোগে আমি আমার ব্যক্তিগত জায়গায় শেখার আরও বেশি সুযোগ পাবো, এবং আমি সেটাই করবো ইনশাআল্লাহ। আপনি মিউজিকের ছাত্র, তাহলে ডিপার্টমেন্টে তো মিউজিক নিয়ে কাজ করতেই হবে, সেটার কি হবে? মিউজিকের ছাত্র বাংলাদেশের যে কেউই যদি গান গাইতে চায়, তাকে সঙ্গীত শেখাই লাগে।
সো শেখার জন্য যে জায়গাটুকু সেটা তো করাই লাগবে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি মিউজিকের বাইরে গান করবো না, মেইন স্ট্রিমে গান করবো না, কিন্তু আমার শেখার জন্য যতটুকু করার, আমার নিজেকে তৈরি করার জন্য, আমার নিজেকে চ্যালেঞ্জ করার জন্য, যাতে করে বাংলাদেশের যে কোনো বড় বড় আর্টিস্টের সামনে যে আমি 2 লাইন গান গাওয়ার ক্যাপাসিটি আমার থাকে, সেই ক্যাপাবিলিটি থাকে, এটার জন্য যতটুকু প্রশিক্ষণ নেওয়ার, যতটুকু শেখার, তা তো আমার করাই লাগবে, এটা আমি করবো। খালি গলায় আমাদের হাদিকে নিয়ে গাওয়া সেই বিখ্যাত গানটি যদি আমাদেরকে শোনাতেন। হ্যাঁ, এই গানটি আমার খুব পছন্দের এবং হাদি ভাইও তো আমার খুব পছন্দের। এই গানটি আমার নিজের সুর করা একটি গান, লন্ডন প্রবাসী হিফজুর ভাইয়ের লেখা এই গানটা। এই গানটা আমরা 2024 সালে বানিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে মনে হয়েছে যে না, এই গানের কিছু শব্দে হাদির নাম আসা জরুরি। হাদি ভাই সাদাতের পর আমরা এই গানটাকে আরও চেঞ্জ করে হাদির নাম, সেই গানটাই আপনার অনুরোধে আমি শোনাচ্ছি। জুলাই বেঁচে থাক প্রাণে প্রাণে, নতুন বাংলাদেশে স্বপ্ন বুনে, নবচেতনার ছোঁয়া মুছে বিভেদের জোয়া। জুলাই ছবি আঁকি মন দেয়ালে, জুলাই জেগে থাক গান স্লোগানে, হাদি ছবি আঁকি মন দেয়ালে, হাদি জেগে থাক গান স্লোগানে, হাদি ছবি আঁকি মন দেয়ালে, হাদি জেগে থাক গান স্লোগানে। সাম্যের হাত ধরে ভাঙি বিভাজন, জিন্দাবাদ সুরে করি প্রলয় গর্জন। দিন মজুর শোনো ডাকে অগ্নি বীণার সুরে, হৃদয়ে জুলাই গাথি বাংলার ঘরে, হাদি ছবি আঁকি মন দেয়ালে, হাদি জেগে থাক গান স্লোগানে, হাদি ছবি আঁকি মন দেয়ালে, হাদি জেগে থাক গান স্লোগানে। হাদি মানে ইনসাফ, হাদি মানে ইতিহাস, হাদি মানে দেশ, হাদি মানে বাংলাদেশ। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভি সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি, সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে,
এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। change tv.press এক ফোঁটা হলুদও নেই।